সবাই তাকে আলু বাবু বলতো, কিন্তু তার আসল নাম আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, আর তার উপরে কালো গোঁফদাড়ি, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাপড়ি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা। জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। হঠাৎ একদিন সকালবেলা আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কি চাই আপনার? আগে অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। সাহায্য প্রার্থী অনেকেই আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলেরই, তাই মনে মনে একটু বিরক্তও হলাম, কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না। বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব। বলুন, কি করতে হবে? তার বাঁ হাতে একটা ছোট থলি ছিল, তার ভিতরে হাত ঢুকিয়ে তিনি একটা ছোট পাখির ছানা বার করলেন। একটা ছোঁড়া ওই পাখি ছানাটাকে পায়ে বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটাকে নিয়ে নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে খুব লেগেছে। পায়ে দড়ি বেঁধে নিয়ে টেনে বেড়াচ্ছিল কিনা একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি অনেক বড় ডাক্তার। দেখলাম পাখির ছানাটিকে, পায়ে সত্যিই লেগেছিল। টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। তা কি করবেন তাকে নিয়ে? পুষবেন? না, ভালো হয়ে গেলে ছেড়ে দেব। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার। ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই। সেই জন্য বিয়েও করিনি। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, এর আগে তো দেখিনি আপনাকে। কোথায় থাকেন? অবিনাশ বাবুর বাড়িতে। দিন সাতেক হলো এসেছি। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়িতে যেতে হয়েছিল। সেখানে আলুবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখলাম তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়েছেন। আমাকে দেখেই একমুখ হেসে বললেন, বিনুবাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। দুটো চোখে এতক্ষণ পিছুটি ভর্তি ছিল। তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। একটু পরে অবিনাশবাবুর সাথে দেখা হলো। বললাম, আপনার এই আলোবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুতই। স্নেহের কাঙাল বেচারা। গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? হ্যাঁ, এক পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন আমার কাছে। ও, দেখবেন তো যদি ওর কোনো চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড্ড ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। আমি দেখছি কি করা যায়। কত পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিলুম। কথায় কথায় আলোবাবুর কথা উঠে পড়ল। সার্জেন্ট বললেন, এখানকার হাসপাতালের প্রবেশনার ড্রেসার করে নিয়ে ঢুকিয়ে দিতে পারি, তবে এখন 10 টাকার বেশি মাইনে পাবে না। পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। হাসপাতালের রোগীদের ঘা ধোয়াতে লাগলেন আউটডোরে। মাসখানেক পরেই কিন্তু তার চাকরিটা চলে গেল। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন। চোখের পায়ের ঘা কিছুতেই সারছিল না। সেই আমাকে একটা ওষুধে কে বললে, ওই ওষুধটা দাও তাহলে সেরে যাবে।
ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে, তাই দিলুম ওষুধটা লাগিয়ে। প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিল। কার হুকুমে তুমি গায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছো? আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, ওর কথাতেই দিয়েছিলাম। ডাক্তারবাবু তাকে তাড়িয়ে দিলেন। আমি সব শুনলাম তার কাছে, কিন্তু আমি চুপ করেই রইলাম। কি আর বলবো, সত্যিই অন্যায় কাজ করেছেন। কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলুবাবুকে। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলুবাবু যা করেছিলেন তা কোনোমাই সহ্য করতে পারেন না। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা আর এক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর একবার সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। শেষ পর্যন্ত পরিণতি তাই হলো, তাকে ত্যাগ করতে হলো অবিনাশবাবুর বাড়ি। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, আর কোনোদিন যেন আমার বাড়ির চারিপাশে আপনাকে না দেখি, একটা মূর্খ লোক। শেষে আমি আশ্রয় দিলাম আলুবাবুকে। একদিন সন্ধ্যের পর এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। আপনি গান বাজনা জানেন নাকি? কুণ্ঠিত মুখে আলুবাবু উঠে দাঁড়ালেন। সে এক কাল ছিল, তখন ডুগি তাবলা বাজাতে পারতাম। দৈনের দায়ে সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম। হ্যাট পেলেন কোত্থেকে? অনেক আগে স্যুটও পরতাম, সব গেছে, ওই হ্যাটই আছে কেবল। আলুবাবুর আরও অনেক পরিচয় পেলাম দিন কয়েক পর। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন রামবাবুর বাড়ি। রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে, সেটা শুনে দেখতে গেছেন আলোবাবু, এবং হঠাৎ শুনতে পেয়েছেন বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেছে। তাই তিনি ছুটছেন, এবং আমি দেখলাম এত দ্রুত ছোটার কারণটা আমায় দেখতে হবে। তাই আমি আলোবাবুকে জিজ্ঞাসা করলাম, কি হলো, ছুটছেন কেন? ও মশাই, ছুটছেন কেন? 10টা বেজে গেছে, আমার ঘুড়িতে যে এখনো দম দেওয়া হয়নি। রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেছে, তখনই ছুটলাম। আমার ঘড়িতে ঠিক 10টার সময় যে দম নেই, আমাদের যেমন খাবার, ঘড়ির তো তেমন দম। বেচারির খেতে আজকে বড্ড দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলাবাবুর যে ঘড়ি আছে তা আমি জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে জানলা দিয়ে দেখতে থাকলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন, তারপর ভেতর থেকে বার করলেন একটা ছোট টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুঁটুলির মতন কি যেন বার করলেন। ন্যাকড়াটা খুলতেই লাল রঙের শালুর পুঁটলি বেরিয়ে পড়ল, সেটিও খুললেন। বেরোলো রেশমির ন্যাকড়ার পুঁটুলি, সেটি খুলতেই বার হলো খানিকটা তুলো। তারপর ছোট ঘড়িটি, পুরো কাপড়ে ঢাকা ঘড়িটিকে আঙুলের মতন যত্ন করে রাখতেন তিনি। ঘড়িটি বার করে তিনি চাপটালি খেয়ে বসলেন, তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পূজা করছেন। অবিনাশবাবুর কথাটা খুব মনে পড়ল। স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছেন না কোথাও। সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটার উপর। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখে আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ,
আমায় ওরা শুইল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে তিনি থেমে গেলেন। আজ এত জোরে গান গাইছেন যে? এমনি। আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। আলুবাবু এখন পাগলা গারোতে আছেন। সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। সমাজে খুব ভালো মানুষের জায়গা হয় না, তাই হয়তো আলুবাবুর সমাজে জায়গা হলো না, স্থান হলো পাগলা গারোতে। গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।